বাংলায় একটা প্রবাদ আছে, ৩ প্রজন্মে নেইকো চাষ, ধানকে বলে দুব্য ঘাস। যেখানে ভারতবর্ষের স্বচ্ছ রাজনীতিবিদের অভাব, সেখানে একজন অতি সজ্জনকে চিনতে পারবে না, এটাই স্বাভাবিক। সে সময় ভারতের কাছে এতটাই স্বল্প অর্থ ছিল, যখন ভারতবাসী আর ৭ দিন মাত্র খেতে পেত। তারপরে কি হবে? না খেয়ে মরতে হবে তাহলে তাদের। এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে এনেছিলেন একমাত্র একজন ব্যক্তি। ভারতবাসীর মুখে খাদ্য তুলে দিয়েছিলেন তিনি নাকি মৌন মোহন, জাতীয় রোবট, নিজে কিছু করার ক্ষমতা নেই তার। তিনি নাকি ভীতু, সোনিয়া গান্ধী যা বলবেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করেন তিনি। বিরোধী দল তার সম্বন্ধে যা মনে আসতো তাই বলতো, কিন্তু তিনি বলতে পারি তার মতো ভদ্রলোক, শিক্ষিত এবং প্রধানমন্ত্রী ভারতবর্ষে আর দ্বিতীয় হবে কিনা আমরা জানি না। ভারতবর্ষের রাজনীতির স্বর্ণ যুগ ছিল তারই সময়ে। এমন একটা সময় যখন দেশের রাষ্ট্রপতি ছিলেন একজন বিজ্ঞানী এবং দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন অর্থনীতিবিদ। ভি নরসিমহা রাও এর প্রধানমন্ত্রীতে অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। পরে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন তিনি এমন একজন ব্যক্তি যিনি তার স্বচ্ছতার জন্য বিরোধী দলের কাছেও পর্যন্ত সমানভাবে সমাদর পেয়েছেন। কিন্তু কিভাবে, জানাবো আজকের এই পর্বে। নমস্কার, আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। একটা বাবা মা মরা ছেলে কিভাবে সমাজের সঙ্গে যুদ্ধ করতে করতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর, অর্থমন্ত্রী এবং শেষে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পেরেছিলেন। प्रधानमंत्री पद के लिए मैंने डॉक्टर मनमोहन सिंह को चुना है। ডক্টর মনমোহন সিং হলেন এমন একজন শেষ প্রধানমন্ত্রী যার জন্ম স্বাধীনতার আগে হয়েছিল। 1932 সালের 26শে সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষের পাঞ্জাবের চাকুয়াল জেলার গাহে নামের একটা গ্রামে তার জন্ম হয়। এখন সেটা পাঞ্জাবের মধ্যে পড়ছে। তার বাবার নাম ছিল গুরমুখ সিং, তার মায়ের নাম ছিল অমৃত কর। খুব অল্প বয়সেই বাবা মাকে হারান মনমোহন সিং। ঠাকুমার কাছে বড় হয়ে ওঠা ছোট্ট মনমোহন সিং এর ছেলেবেলা থেকেই খুব মেধাবী ছিলেন মনমোহন সিং। পড়াশোনায় তার অগাধ ধৈর্য ছিল। সারা জীবন ক্লাসে অদ্বিতীয় হয়ে রয়ে গেছেন মনমোহন সিং। স্বাধীনতা লাভের সময় দেশ ভাগ হয় এবং তার পরিবার অমৃতসর চলে আসে। এখানেই তিনি অমৃতসর হিন্দু কলেজে ভর্তি হন। এরপরে হুশিয়ারপুরের পাঞ্জাব ইউনিভার্সিটিতে পদার্পণ করেন তিনি। এখান থেকেই তিনি অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। এরপরে উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডন চলে যান। কেমব্রিজ ইউনিভার্সিটির সঙ্গে যোগসাজশে সেন্ট জনস কলেজ থেকে তিনি পদার্পণ করেন। এখানে এসেই জন রবিনসন এবং নিকোলাস ক্যাডলারের মতো ইকোনমিক্সের সঙ্গে দিগ্গজ পণ্ডিতের মতো তিনি সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে ক্রমাগত আলোচনার মাধ্যমে মনমোহন সিং অর্থনীতিতে হয়ে ওঠেন এক বিরাট বড় পণ্ডিত। এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডার থেকে তিনি ডক্টরেট অফ ফিলোসফি করেন। সেখান থেকে পড়াশোনা শেষ করে তিনি পুনরায় ভারতে প্রত্যাবর্তন করেন। সেখান থেকে ফিরে এসে পাঞ্জাব ইউনিভার্সিটিতে অধ্যাপকের ভূমিকায় নিজেকে দেখান তিনি। প্রায় 2 বছরের বেশি সময় ধরে তিনি এখানে সিনিয়র লেকচারার পদে নিযুক্ত থাকেন। 1963 সালে তিনি পার্মানেন্ট অধ্যাপকের চাকরিতে নিযুক্ত থাকেন। এখানেও তিনি প্রায় 2 বছরের বেশি সময় ধরে নিজের জীবনকে অতিবাহিত করেন। এরপরে তিনি ইউনাইটেড নেশনের অধীনে একটা কাজ করার জন্য মনস্থির করেন। ওয়ার্ল্ড ট্রেড প্রমোশন করে এমন একটি শাখায় নিযুক্ত হলেন মনমোহন সিং। আবারও বিদেশ যেতে হলো মনমোহন সিংকে। সেখানে 3 বছর কাজ করার পরে আবার ভারতে ফেরেন। এরপরেই তিনি ভারতবর্ষের মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের অ্যাডভাইজার নিযুক্ত হন। 1972 সালে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার নিযুক্ত হন। কিছুদিন পরে ফাইন্যান্স মিনিস্ট্রির সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় তাকে। 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হন তিনি। এই সময় তার কাঁধে ছিল বিরাট বড় একটা দায়িত্ব। প্রায় 2.5 বছর গভর্নর হিসেবে কাজ করার পরে 1985 সালে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান হন তিনি। 1987 পর্যন্ত এই পদেই অধিষ্ঠান করেন তিনি। এরপর যখন বিশ্বনাথ প্রতাপ সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তখন তারই শাসনকালে মনমোহন সিং প্রধানমন্ত্রীত্বের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। আর এসবের মধ্যে দিয়েই মনমোহন সিং ভারতের রাজনীতিতে প্রবেশ করেন। 1991 সালের জুন মাসে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও মনমোহন সিংকে নিজের দলের সদস্য করে রাখেন।
এই সময় তাকে অর্থমন্ত্রী করেন পিভি নরসিমহা রাও। এর মধ্যে দিয়েই মনমোহন সিং ভারতীয় ক্যাবিনেট মিনিস্টার হন। 1990 সাল পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়ায়। বৈদেশিক বাণিজ্য এবং তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারত নিজের কথা রাখতে পারছিল না। তাই বৈদেশিক বাজারে ভারতের মান দিনকে দিন কমতে থাকছিল। তার সময় 1992 সালে ইন্ডিয়ান স্টক মার্কেট স্ক্যাম হয়েছিল। ভারতবর্ষের যাবতীয় অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে মনমোহন সিংকে আজও ভারতবর্ষের বিখ্যাত অর্থমন্ত্রীদের মধ্যে অন্যতম করে রাখা হয়। পি চিদম্বরম তাকে বিশেষভাবে পছন্দ করতেন। 1999 সালে তিনি দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান, কিন্তু তিনি এই আসন হারিয়ে ফেলেন। 2004 সালে লোকসভা ইলেকশনের জন্য মনমোহন সিংকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ঘোষণায় নিযুক্ত করা হয়। তার স্বচ্ছ ভাবমূর্তির জন্য 2004 সালে কংগ্রেস বিপুল আসনে জয়ী হয়ে আসে। 2004-এর 22শে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং। শপথ বাক্য পাঠ করান স্বয়ং তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম। कि हमारा देश एक आर्थिक महाशक्ति के रूप में उदय होगा और विश्व की कोई ताकत इसे रोक नहीं सकती है। কার্যভার নিজের হাতে নিয়েই তিনি প্রথম শুরু করেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণে। তার আমলেই 2005 সালে ন্যাশনাল রুরাল হেলথ মিশন শুরু হয়। শিক্ষাই হলো সমাজের মেরুদণ্ড, তাই স্বাস্থ্যের পরেই প্রথমে তিনি আসেন শিক্ষার ক্ষেত্রে। 2006 সালে মনমোহন সিং এর সরকার এইমস, IIT, IIM এর 27% আসন রিজার্ভ করেন। এর মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং হিমাচল প্রদেশের মোট 8টি IIT নির্মাণ করেন। এই বছরেই তিনি মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট চালু করেন। আজকালকার দিনের 100 দিনের কাজ বলতে যা বোঝায়, তার সময়ই সেটা শুরু হয়েছিল। এটি একটি বিরাট বড় পদক্ষেপ ছিল সেই সব সময়। গ্রামের দুস্থ মানুষদের গ্রামেরই আশেপাশে কাজ দেওয়া এবং মহিলাদের স্বনির্ভর করার প্রকল্পও তার সময় শুরু হয়েছিল। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর এই মনরেগা প্ল্যানকে সর্বোত্তম কাজ বলে ঘোষণা করেন। সেই জন্য তিনি নিজেও বিরোধী দল করার সত্ত্বেও এই প্রকল্পকে ডিসমিস করেননি, সমানভাবে চালিয়ে গেছেন। 2009 সালে রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 চালু করেন। এর মাধ্যমে প্রত্যেকটা শিশু 14 বছর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করার সমস্ত সুযোগ সুবিধা পাবে বলে ঘোষণা করা হয়। সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে প্রত্যেকের শিক্ষা সুনিশ্চিত করা হয়। সেখানে মিড ডে মিলকে আরো উন্নতিকরণ করা হয়। 2009 সালের 28শে জানুয়ারি আধার প্রকল্প বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আধার চালু করা হয়। 2014 সালের 16ই মে লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টি পরাজিত হয় এবং এর মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী হওয়ার যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন ডক্টর মনমোহন সিং এবং এরপর থেকেই আস্তে আস্তে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন তিনি। এবার মনোমুগ্ধকর করা কথা হলো এই যে স্বয়ং বিরোধী দলের নির্বাচিত মুখ নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মহান মানুষটি। কোনো রকম কোনো ক্ষোভ বা মনোমালিন্য তার মধ্যে দেখা যায়নি। তার সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী, APJ আব্দুল কালাম, প্রতিভা পাটিল, আরও মহান মহান ব্যক্তিরা। তিনি ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণে ভূষিত হন। বিভিন্ন বৈদেশিক সম্মানেও ভূষিত হন ডক্টর মনমোহন সিং। 26শে ডিসেম্বর 2024 সালে এই মহান মানুষটির জীবনাবসান ঘটে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।
বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই মনরেগা প্ল্যানকে সর্বোত্তম কাজ বলে ঘোষণা করেছেন। সেই জন্যই তিনি নিজেও বিরোধী দল করা সত্ত্বেও এই প্রকল্পকে ডিসমিস করেননি, সমানভাবে চালিয়ে গেছেন। 2009 সালে রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড এডুকেশনাল কম্পালসারি অ্যাক্ট 2009 চালু করেন। এর মাধ্যমে প্রত্যেকটা শিশু 14 বছর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করার সমস্ত সুযোগ সুবিধা পাবে বলে ঘোষণা করেন। সর্বশিক্ষা অভিযানের